এই ৭২-এর সংবিধানটার মধ্যেই ৭১-এর নির্যাস, শহীদের রক্তের আকরে লেখা এই ৭২-এর সংবিধান। বেগম খালেদা জিয়া কিন্তু একদম কাগজ ধরে ধরে বলছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান মহান সন্তান। এটা আমি বলবো কেন? এবং এটা তো বাংলাদেশের বাস্তবতা। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি আমার মতো করে বলবো, আমি মুক্তিযোদ্ধা হিসেবে কোনো কম্প্রোমাইজ করব না। উনি কিন্তু আমাকে পারমিশন দিয়ে গেছে, সাক্ষীরাও এখন জীবিত আছে। যা সত্য জন্মগ্রহণ করছে ৭২ সনের অক্টোবরে, তো তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হইতে পারে ৭২ সনে জন্মগ্রহণ করিয়া, তা ৭৮ সনে জন্মগ্রহণ করে শহীদ জিয়ার দল কেন মুক্তিযুদ্ধের দল হবে না? সেই জামাতের লোকজনেরা, ইসলামী ছাত্র সংঘরা এখানে আলবদর করছিল, রাজাকার হয়েছিল, আমাদের নেতা গোলাম আজম, নিজামী, মুজাহিদরা নেতৃত্ব দিয়েছিল। উই আর সরি, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। আপনারা ভুলে যান, আমরা বাংলাদেশ নিয়ে আমরা রাজনীতি করব এবং সঠিক পথে করব। বাংলাদেশের বেলায় কোনো মুক্তিযোদ্ধা জামাত করবে, সেইটা হলো তার মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই সংসদের কার্যক্রম নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। এই শোক প্রস্তাবের আওতায় আসতে পারে না। এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এত কথা বলে লজ্জাহীনেরা। হ্যাঁ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এটা করবেন। তো ওখানে যদি আরেকজন হিন্দু যদি স্লোগান দেয় মহাভারত মহাভারত, রাম রাম, এটা শ্রীরাম স্লোগান দেয়, আপনি তাকে খারাপ বলবেন কেন? আপনি এখানে মুসলমানের রাজত্ব করবেন, তারা হিন্দুদের রাজত্ব তো করবে, তারা উৎসাহী হবে না? আমার যে সরকারটা চালাইছে 18 মাসের, তো আমেরিকার চাকর। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমিও আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য, এবং যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন থেকে শুনছিলাম যে আপনি রাষ্ট্রপতির উপর আনিত ধন্যবাদ বক্তব্যে আপনার বক্তব্য প্রদান করবেন, এবং এক ধরনের আলোচনা ছিল যে ফজলুর রহমান নিশ্চয়ই অনেক দিনের অব্যক্ত কথা তিনি প্রকাশ করবেন, এবং আপনি যথারীতি সংসদে বেশ ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন। যেহেতু আপনি রণাঙ্গনের যোদ্ধা, আপনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে এবং ভালোবাসেন, এবং আপনি 24-এর 5 আগস্টের পরবর্তী বাংলাদেশের অনেকগুলো প্রেক্ষাপট তুলে ধরেছেন, এবং আপনার অনেক জ্বালা যন্ত্রণার কথা বলেছেন। একটা ছোট্ট করে জিজ্ঞেস করি প্রথমেই, আপনি যেই স্পিডে, যেই আদর্শে, যেই কথাগুলো বললেন, আপনার দল কি ঠিক একই আদর্শে, একই স্পিডে কি তারা সেই মতবাদে বিশ্বাস করে হয়তোবা, কিন্তু ঠিক আপনার মতো জোরালো ঝাঁঝালো ভাবে তারা কি বলে কিনা, তা ওন করে কিনা আপনার এই বক্তব্যগুলো? প্রশ্নটা আপনার খুবই কঠিন প্রশ্ন উত্তর দেওয়া। তারপরে আমি বলছি, আমার বর্তমান দলের যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা আমার মতো না হলো আমার কথাকে তারা অস্বীকার করেন না, বিরোধিতা করেন না, বরং আমাকে সাপোর্ট করেন। তারা পরিষ্কারভাবে টান করে বলতে না পারলেও ওনারা আমাকে ধন্যবাদ দেন। এবং এই আপনি দেখেছেন, আমি যখন বক্তব্যটি রাখছিলাম, তখন আমার দলের সমস্ত এমপিরা আমাকে উৎসাহিত করছিলেন, এবং সেইখানে আমাদের লিডার অব দ্য হাউস এবং প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান ছিলেন। এই সব কিছু মিলিয়ে আপনি দেখবেন এইটা একটা, তারা যেমন আমাদের বিরোধী দল যেমন আমার বক্তব্যকে ইন্টারাপ্ট করার জন্য, আমি যাতে বক্তব্য সঠিকভাবে না রাখতে পারি তারা যেমন ডিস্টার্ব করছিল, ঠিক তেমনি শতগুণ হয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যরা আমাকে সাপোর্ট করেছিল। এর কারণ হলো, এটা জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। কাজে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি অতটা অন্যদের মতো করে না বললেও মুক্তিযুদ্ধের প্রশ্নে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষেই থাকেন, কম বেশি তাদের মতো করেই থাকেন। এবং অনেকে একদম অ্যাকচুয়াল যে লিবারেশন ওয়ার, সেই লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের অ্যাকচুয়াল যে চিন্তা ভাবনা ৭২-এর সংবিধান তো তারাই রক্ষা করছে। আজকের যে ৭২-এর সংবিধানটা, যেটা আমেরিকা থেকে আইসা সেই মেহমান আলী রিয়াজরা এটা ছুঁড়ে ফেলে দিতে চাইছিল, ইউনূস সাহেবরা ছুঁড়ে ফেলে দিয়ে, জামাত তো এটাকে রাখতেই চায় না, এনসিপির যার উপরে আগুন দিয়ে দিতে চাইছে, এটা তো বিএনপি রক্ষা করছে। কাজে এই ৭২-এর সংবিধানটার মধ্যেই ৭১-এর নির্যাস, শহীদের রক্তের আকরে লেখা এই ৭২-এর সংবিধান। কাজে এটার পক্ষে তো দাঁড়িয়েছে। ফজলুর রহমান, আপনি যখন বক্তব্য দিলেন, দেওয়ার পরে
আপনার ট্রেজারির বেঞ্চ থেকেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও দাঁড়ালেন। তিনি বললেন যে আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি ইতিহাস খুব ভালো বোঝেন, ইতিহাস বলেছেন, কিন্তু তিনি বললেন আমরা এখন ভূগোলে আছি। তিনি এটা আসলে কী বোঝাতে চাইলেন? এবং তিনি বারবার বললেন বিভাজন নয়, মানে কি বোঝাতে চাইলেন? আপনার বক্তব্যটাকে কি তিনি কন্ডেম করলেন, নাকি তিনি এটাকে আসলে এখানে শেষ করতে বললেন? আপনার কি মনে হয়েছে? নেতা কোন দিক থেকে উনি আমার? বয়সের দিক থেকে না, বয়সের দিক থেকে উনি আমার অনেক ছোট। রাজনীতির দিক থেকে না। আমি যখন পলিটিক্স শুরু করি ওনার বয়স হয়তো শিশু ছিল উনি। এই দিক থেকে উনি আমার নেতা হইল, উনি আমার পদের নেতা। উনি স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো হইলাম নবটি। দল দয়া করে নমিনেশন দিয়েছেন তারেক রহমান সাহেব বা আমি ইলেকশন করতে গেছি, জনগণ আমাকে দয়া করছে, আল্লাহ আমাকে রহমত করছে, আমি এমপি হয়েছি। এইটাই হলো মূল ব্যাপার। উনি কেন কথাটা বলছে, আপনি কথাটা ঠিকই বলছেন। আমি ওনার কথাটা ওইভাবে আমি ভাবতে চাই না। আমার মনে হয় ওনারা যে ধরনের পলিটিক্স করেন, কারণ ওনারা যেহেতু মন্ত্রী, কাজে দীর্ঘদিন মন্ত্রিত্ব থাকতে চান, 2, 4, 5 টার্ম, কাজে ওনারা অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করেন। আর আমি মুক্তিযোদ্ধা, আমি সবসময় স্ট্রাগল অ্যান্ড ফাইট করি। দুইটা ডিফারেন্স আছে। আমি কিছু চাই না, কিচ্ছুই চাই না চাওয়া পাওয়ার ব্যাপারে। কাজে আমি যা সত্য তাই বলতে পারি, কারণ আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। এতে কি আপনি অপ্রিয় পাত্র হন না দলের কাছে? অপ্রিয় পাত্র হই কিনা জানি না, তবে আমি যতটুকু জানি, আমি সত্য কথাটা বলি বলে বাংলাদেশের মানুষ বোধ হয় আমার জন্য দোয়া করে। এটি হলো কথা, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আমার আর কি পাওয়ার আছে? 78 বছর বয়স আমার, কি দিবেন? আমি তো আর ইলেকশন করবো, এমপি ইলেকশন করবো না। যদি 5 বছর যদি পার্লামেন্ট থাকে, যদি থাকে, তাইলে আমার বয়স হবে 83 বছর। তারপরে আমি কেন ইলেকশন করব? তো আমার জেনারেশন এখনই তো নাই। কাজে আমি আমার রাজনীতির শেষ বয়সে আমি কেন অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করিয়া, ধরেন আপনি একজনে এসে বলল আপনাদের তো 10 কেজি দুধ আছে, পিওর দুধ, আমরাও কিছু দেই, তবে এটা দুধ না, একটু গোবর দিই 250 গ্রাম, চলেন মিলেমিশা খাই, আমাদের কাছে গোবর আছে, আমি তো খাবো না। আমার কথাটা হলো আমি অ্যাডজাস্ট কম্প্রোমাইজ ততটুক করতে রাজি যেটা আমার অস্তিত্বকে নিঃশেষ করে না দেয়, সেই পর্যন্ত আমি কম্প্রোমাইজ। কিন্তু আমার অস্তিত্বের উপরে যখন আঘাত হানবে, তখন আমি এটাকে ফাইট করবই। আমি যখন ইন্ডিয়াতে ট্রেনিং দিয়ে যখন দেরাদুনের টান্ডুয়া থেকে বের হই, এর আগের দিন আমাদের লিডারদের একটা ট্রেনিং হইতো, পলিটিক্যাল ট্রেনিং। সেইখানে মালহোত্রা নামে একজন বিশাল আর্মি অফিসার ছিল ইন্ডিয়ার। উনি বলছিল, ইউ দি লিডার্স অফ বাংলাদেশ। অনেকে বলে মুজিব বাহিনী কে যুদ্ধ করছে? আরে মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধকে আদর্শিকভাবে সংগঠিত করছে সিন্স 1962, এবং মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করছে, এবং মুক্তিযুদ্ধের রিয়েল ফিলোসফিক্যাল সাইডটা তো মুজিব বাহিনীর বিএলএফ যাকে বলা হয়, আমি সেইটাতে ছিলাম। এরপরে আবার ডেফিনেশন দেখা গেল মুজিব বাহিনী, মুক্তি বাহিনী, বা ওই যে কমিউনিস্টরা যারা ট্রেনিং দিছে, সব বাহিনী মিলে এলো মুক্তি বাহিনী, এফএফ। আমি যে কারণে বলছি, সেই মালহোত্রা বলছিল, দিস ইজ, ইউ আর গোয়িং ইনসাইড ফর ওয়ার, ইউ মিন ইট, দিস ইজ এন ওয়ার, নো কোয়েশ্চেন অফ মার্সি। If you do not kill your enemy, enemy will kill you, because it's a liberation war. This is not the arms that fights, but the man behind the arms, an ideology behind the man that fights. অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের আদর্শটা যুদ্ধ করে। সেই আদর্শটা বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাওয়ার কারণেই আমাদের মধ্যে এত বিভ্রান্তি, মুক্তিযুদ্ধ সম্পর্কে এত বিভ্রান্তি আসছে। আদর্শিক রাজনীতি যদি হয়, তাইলে সেখানে ওই সব মিলেমিশে না, সব মিলেমিশে। আপনি যখন খেলতে যাবেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এটা কি সব মিলেমিশে খেলা হয়? 2 টিম নামবে, কে কাকে গোল দিবে, মানুষ হাততালি দিবে, দেখবে, গোল পাবে, ওয়ার্ল্ড কাপ পাবে। তা না হলে যদি বলেন এক কানে যে আজকে মেসি আর ম্যারাডোনা আর রোনালদো আসতেছে, বাংলাদেশের স্টেডিয়ামে ফুটবল খেলা হবে, তবে এটা ফ্রেন্ডলি ম্যাচ, প্রথম দিন মানুষ যাবে। কিন্তু পরে যদি আপনি ফ্রেন্ডলি ম্যাচ প্রত্যেক দিন খেলতে চান, মানুষকে যত ম্যারাডোনা আনেন আর যত মেসি আর রোনালদো আনেন,
মানুষকে ধরে ফ্রেন্ডলি ম্যাচ। ফজলুর রহমান সাহেব, আপনাকে আমরা আরেকটা বিষয় দেখলাম, আপনি বক্তব্যের শুরুতে আমাদের দেশের 47 পরবর্তী বাংলাদেশ গঠনে, ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ গঠনে যে আপনি বাংলাদেশের যে অবিসংবাদিত অনেক নেতার নাম নিয়েছেন, একে শেরে বাংলা ফজলুল হকের নাম নিয়েছেন, শহীদ সরওয়ার্দীর নাম নিয়েছেন, মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, একই সঙ্গে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও এনেছেন। এই সংসদের গুটি কয়েক হঠাৎ একজন দুইজন মানুষ হয়তো শেখ মুজিবুর রহমানের নাম এনেছে, এতে কি দলের বিরাগভাজন হন কিনা আপনি? বিএনপি পার্লামেন্টে ছিল 79 সনে, বিএনপি পার্লামেন্টে ছিল 91 সনে। বিএনপি 79 সনেরটা ছিল অন্যরকম, কিন্তু 91 সনে এবং 2001 সনে বিএনপি পার্লামেন্টে ছিল। আমাদের নেত্রী, দেশ নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া কিন্তু একদম কাগজ ধরে ধরে বলছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান মহান সন্তান। এটা আমি বলবো কেন, এবং এটা তো বাংলাদেশের বাস্তবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইল ফাইনাল খেলার ক্যাপ্টেন, মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের ফাইনাল খেলার ক্যাপ্টেন। জিয়াউর রহমান সাহেব খেলায় উঠছে, কিন্তু কেউ তাকে চিনত না, কিন্তু নতুনভাবে খেলায় উঠে একটা সেঞ্চুরি মারছে। বলবেন সেঞ্চুরিটা কি? সেঞ্চুরিটা হলো উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে প্রথমে নিজের নামে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরে সবাই বলছে আপনার তো এন্ডোর্সমেন্ট নাই, পিপুলস এন্ডোর্সমেন্ট। হ্যাঁ, ইয়েস, আবার নিজেই লেখছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি বলবেন আওয়ামী লীগ আবার হ্যাঁ শেখ মুজিবের নামে ঘোষণা দিছে যদি দিয়েও তাকে এইটাই বাকিয়ে দিছে, এটিতে সে মহান হয়েছে। বঙ্গবন্ধুর নামে এই ঘোষণা দিয়ে সে মহান হয়েছে। তো উনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, উনি চলে গেলেন ব্রিগেড কমান্ডার হইয়া, মানে আরো উপরে প্রমোশন পেলেন। তখন 1 নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীরুত্তম, এই যে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে যিনি এমপি ছিলেন, একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই নামগুলা যদি না বলেন, তাহলে বাংলাদেশ কাকে নিয়ে আপনি গর্ব করবেন? আমাদের ইতিহাসের সন্তান কারা? আমি তো মনে করি ইতিহাসের সন্তানদের মধ্যে আমি সবসময় বলি, শেরে বাংলার জীবন যারা পড়ে না, শেরে বাংলা ফজলুল হকের, এরা বাঙালি না। যে লোকটি 1918 সনে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া কংগ্রেসের জেনারেল সেক্রেটারি 1918 সন, তখন তার প্রাইভেট সেক্রেটারি ছিল জওহরলাল নেহেরু। সেই শেরে বাংলা ফজলুল হকের কথা যারা জানে না, 24 সনে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, কলেজ করছে ওই সোনা মসজিদের কাছে ফজলুল হক কলেজ। সেই শেরে বাংলা সম্পর্কে যারা জানে না, যে বাঙালি মুসলমান ঋণ নিয়ে জড়িত হইয়া গোলাম হয়ে গেছিল, নিঃশেষ হয়ে গেছিল, তাদেরকে ঋণ সালিশি বোর্ড করে যে বাঁচাইলো, সেই শেরে বাংলা একে সারা জীবন বাঙালির ডাল ভাতের রাজনীতি করে গেছে, দীর্ঘ জীবন। 89 বছর বয়সে উনি পৃথিবী থেকে চলে গেছেন। তো উনার নামটা আমরা নেব না? আমরা তো পড়ি না শেরে বাংলা ফজলুল হককে, আমরা তো পড়ি না সোহরাওয়ার্দীকে। ভারতবর্ষে যে ঐতিহাসিক ফ্যামিলি, রাজা রাজরার চেয়েও তাদের ফ্যামিলি অনেক বেশি সম্মানিত, তারা সোহরাওয়ার্দী তরিকার ফ্যামিলি। ওই যে আহলে সুন্নাতুল জামাতের ওই যে সুফিবাদী ফ্যামিলি, খাজা বাবার থেকে তারও আগে আব্দুল কাদের জেনারেল থেকে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি থেকে এনে সোহরাওয়ার্দী তরিকাও আছে, তাদের পূর্বপুরুষ। তাদের নাম নিব না? যারা ডক্টরেট করিয়া, যারা বিসিএল করিয়া অতে গিয়া কলকাতার শ্রমিক বস্তিতে গিয়া রাজনীতি করছে, সবচেয়ে বড় মানুষের পরিবারের ছেলে ভারতবর্ষের সোহরাওয়ার্দী, তার নামটা নিব না? তাদের নাম নিতে কোনো আপত্তি নেই, যেহেতু বিএনপি বা জামাত ইসলামী বা এনসিপি তারা অস্বস্তি বোধ করে, এবং তারা এতে করে কি আপনার উপর কোনো চাপ ক্রিয়েট হয় কিনা, বা আপনি কি মনে করেন কিনা যে আপনি? আমি কিছুই মনে করি না। আমি যেদিন গেছি বিএনপিতে যোগদান করছে, সেদিনই যার হাতে ফুল দিয়ে আমি যোগদান করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি কিন্তু পরিষ্কার বইলা গেছি যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি আমার মতো করে বলবো, আমি মুক্তিযোদ্ধা হিসাবে কোনো কম্প্রোমাইজ করব না। উনি কিন্তু আমাকে পারমিশন দিয়ে গেছে, সাক্ষীরাও এখন জীবিত আছে যারা আমাকে নিয়ে গেছিল ওনার কাছে। আমার মুক্তিযুদ্ধ আমার মতো করে বলবো এই কারণে, কারণ আমি যখন মুক্তিযুদ্ধ করি তখন তো বিএনপির জন্ম হয় নাই। এইখানে একটু আসছি, এই শব্দটাই যে আমিরে জামাত শফিকুর রহমান এবং এটিএম আজহার, তিনি বলেছেন বিএনপি যে এখন মুক্তিযোদ্ধার দল হিসেবে দাবি করে, বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় তাদের জন্মই হয়নি।
তাহলে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয় কিভাবে? তারা এখন এই নতুন একটা ন্যারেটিভ তারা তৈরি করেছে বা প্রশ্ন করছে, এর উত্তর আপনি কি বলবেন? হ্যাঁ, ওর তো মূর্খ বলে বুঝে না, অতবার কনস্পিরেটর ষড়যন্ত্রকারী বলে এটা জিনিসটাকে তারা বিভ্রান্ত করতে চায় জাতিকে। দলটা প্রতিষ্ঠাতা কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 78 সনের প্রতিষ্ঠা করছে দলটা। শহীদ প্রেসিডেন্ট জিয়া, তখন উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মূল পরিচয়টা কি? প্রেসিডেন্ট জিয়া কিন্তু ওনার মূল পরিচয় না, উনি কিন্তু মেজর জিয়া হইল তার মূল পরিচয়। আর মেজর জিয়া কেন মূল পরিচয় হইল? যেহেতু উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে। সেই যে মুক্তিযোদ্ধা যাকে দেখলেই মনে হয় আরে মেজর জিয়া, তো মুক্তিযোদ্ধার যে দলটা প্রতিষ্ঠিত করছে এবং যে দলের পরতে পরতে, বিশেষ করে যে দলের সংবিধানে লেখা আছে মুক্তিযুদ্ধের কথা ক্লিয়ারলি, যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তো এই শহীদ জিয়া যে দলটা প্রতিষ্ঠা করবে সেই দলটা তো মুক্তিযুদ্ধের পক্ষের দলই হবে। এইটা 71 সনেই বা 70 সনে জন্মগ্রহণ করবে এমন তো কোনো কথা না। জাসদ যে জন্মগ্রহণ করছে, তখন কি জাসদ ছিল 71 সনে? তো জাসদ তো জন্মগ্রহণ করছে 72 সনের অক্টোবরে। তো তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হইতে পারে 72 সনে জন্মগ্রহণ করিয়া, তা 78 সনে জন্মগ্রহণ করে শহীদ জিয়ার দল কেন মুক্তিযুদ্ধের দল হবে না? নাকি জাসদকে আপনারা অন্য কোনো দল মনে করেন? মুক্তিযোদ্ধাদের দল। ঠিক তেমনি শহীদ জিয়া যেহেতু দলটা করছে, এটা মুক্তিযোদ্ধার বাড়ি, মুক্তিযোদ্ধার ঘর। এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মুক্তিযুদ্ধ তো একটা দেশ মুক্তিযুদ্ধ হয়েছিল বলে স্বাধীন মানচিত্র আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। আজকে থেকে আমরা সবাই একদিন চলে যাব, আমাদের নতুন প্রজন্ম আসবে, কিন্তু এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে কি হয়নি, গন্ডগোল হয়েছিল কিনা 71-এ, যখন এই ধরনের কথা, এই মানে বিপরীত অবস্থান শেষ হবে কবে? মুক্তিযুদ্ধটা হলো একটা বহতা নদী, স্রোতস্বিনী নদী, যেটা হিমালয় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অনেকগুলো নদী, এই নদীগুলো দেখবেন মাঝে মধ্যে এসে নিজেরা পাশাপাশি চলছে। ব্রহ্মপুত্র মেঘনা, পদ্মা যমুনা, কালনী কুশিয়ারা, দুইটা নদী মিলে যেখানে সে স্রোত প্রবাহিত হচ্ছে, কোনোদিন দুইটার রং একরকম হবে না, দুইটা নদীর পানির রং একরকম হবে না, কারণ এটা হলো স্রোতস্বিনী নদী, এটাই তার ধর্ম। ইতিহাস কোনোদিন, ইতিহাসের যারা বিরুদ্ধ শক্তি তাদেরকে ক্ষমা করে না এবং এদের সাথে কোনোদিন কম্প্রোমাইজ হয় না। আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করব, যারা বলে এখন কি 50 বছর পরে মুক্তিযুদ্ধ আর থাকবে নাকি, দেশকে বিভক্ত করতে হবে, তাহলে আমি যদি বলি 1400 বছর পরেও কেন ইয়াজিদকে আর হুসেনকে, এই কথাটা কেন আসে ইমাম হুসেনকে এখনো কেন আসে? তুই তো ইয়াজিদের বংশধর, তুই তো ইয়াজিদের রাজনীতি করস, তুই তো মুআবিয়ার রাজনীতি করস, তুই তো ওহাবি। ইয়াজিদের লাইন, আরেকটা হলো ইমাম হুসেনের লাইন। এখন আপনি কোন লাইনে থাকবেন, এটা দুইটা আপনি মিলাইতে পারবেন না। যে ইয়াজিদ আর ইমাম হুসেন আছে একসাথে মিলাই ফেলি, পারবেন আপনি মিলাইতে? পারবেন না। মির্জাফর সিরাজউদ্দৌলা, বাংলার সূর্য যেদিন মির্জাফরের বিশ্বাসঘাতকতায় অস্তমিত হয়, এরপর থেকে এখন পর্যন্ত আপনাকে যদি বলি, আপনাকে না আমাকে যদি কেউ বলে যে তোমার ছেলের নাম মির্জাফর রাখো, 5 কোটি টাকা দিলেও একটা গরিবের সন্তানের নামও মির্জাফর রাখবে না। দুইটা ধারা মির্জাফর সিরাজ, একটা হইলো বিশ্বাসের ধারা, একটা হইলো বিশ্বাসঘাতকের ধারা। এইগুলা মিলে না। 71 সনে যে দুইটা ধারা হইলো, একটা হইলো মুক্তিযুদ্ধের ধারা। আমি 1000 বছরের পরাধীন বাঙালির মুক্তি চাই, আমার পূর্বপুরুষের যে কারণে মুক্তির পথে, স্বাধীনতার পথে রক্ত দিয়ে গেছে, সেই স্বাধীনতার সংগ্রাম করতে চাই। আমরা সব দাঁড়াইলাম 7.5 কোটি মানুষ এক পথে। আর একদিকে দেখা গেল 26শে মার্চের পরে 29শে মার্চ গোলাম আজম নামে এই বাঙালির একজন সন্তান গিয়ে, যারা আমাদেরকে হত্যা করতে আসছে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের সাথে মিটিং করতেছে, স্যার আমরা আপনাদেরকে সাহায্য করব, এরা কাফের, এদেরকে আমরা হত্যা করব, আপনারা আমাদের সাহায্য, অথবা আপনারা হত্যা করবেন, আমরা পথ প্রদর্শন করব। এবং শেষ পর্যন্ত তারা 14ই ডিসেম্বরে শত শত বুদ্ধিজীবী, মুনির চৌধুরী, যে আমি সবসময় বলি, আব্দুল আলিম চৌধুরী, জিসি দেব থেকে ধরে যারা আছে, শহীদুল্লাহ কায়সার
থেকে ধরে সিরাজউদ্দিন হোসেন থেকে ধরে এই যে আজকে এখানে বৈশা কথা বলতেছি সাংবাদিকতার সাথে, সেই সিরাজউদ্দিন হোসেনদের সাথে কত এই দেশের সর্বনাশ করছে, যারা হত্যা করছে, তাদের কথাটা তো আমাকে, তাদের ইতিহাসটা থাকবে। হ্যাঁ, এখন যারা আছে তাদের তো হয়তো বা তাদের মধ্যে যারা সেদিন আলবদর ছিল অনেকেই জীবিত নয়, আমি দুই একজনের চোখ দেখি যারা ফাঁসির মঞ্চ থেকে বাইরে আসছে। একদিনে 129 জন মেয়েকে রেপ করাইছে পাকিস্তানিদেরকে দিয়ে, আরো অনেক কিছু হত্যা করাইছে, এদের ফাঁসি বাইরে আইছে, এখনো আছে, একটা পার্সেন্টেজ আছে। কিন্তু তারপরেও যদি এরা যদি বলতো যে ঠিক আছে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল আমরা যে জামাত করি, সেই জামাতের লোকজনেরা, ইসলামী ছাত্র সংঘরা এখানে আলবদর করছিল, রাজাকার হয়েছিল, আমাদের নেতা গোলাম আজম, নিজামী, মুজাহিদরা নেতৃত্ব দিয়েছিল, উই আর সরি, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, আপনারা ভুলে যান, আমরা বাংলাদেশ নিয়ে আমরা রাজনীতি করব এবং সঠিক পথে করব। কিন্তু যখন ওই সুযোগ পাইলে আপনি আমার 10 কেজি দুধের মধ্যে মুখ দিয়ে আপনি সাপ আমার দুধটা খান আর আমি আপনার মাথাটা হাতাই, আর যখনই সুযোগ পান আপনি ফনা তুলেন, তখন তো আমি মনে করি আপনি রিয়েল সাপ। কোনোদিন এটা ফনা তুলতে ভুলবেন না, সবল দিতে ভুলবেন না। 5ই আগস্টের পরে যে কারণে আমি কিন্তু কোনোদিন এদেরকে এইসব কথা বলতাম না, তারা 5ই আগস্টের পরে যখন বলা শুরু করলো 1947 সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর 2024 সনে মুক্তিযুদ্ধ হয়েছে, 71, আরে 71 তো কিছু না, এটা একটা গন্ডগোল হয়েছে, ইন্ডিয়া এই গন্ডগোল লাগাইয়া দিয়েছিল, আমরা ভাইয়ে ভাইয়ে। এই তখনই আমি বলছিলাম এই তাদের আর বলতে চাই না, তাদেরকে বলছে এই সাবধান। তখন থেকে তাদের বিরুদ্ধে লাগলাম। তুমি যদি আমার মুক্তিযুদ্ধ, যেটা আমার অস্তিত্বের প্রশ্ন, যেটা 30 লক্ষ লোকের রক্ত জড়িত আছে, বাঙালির রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের প্রশ্ন জড়িত, হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর পুরে ছারখার হয়েছে, কত মুক্তিযোদ্ধারের বর্ডারে কবর দিয়ে আসছে, এইটাকে তুমি অস্বীকার করতে চাও? সারা পৃথিবীর রিস্ক নিছে, বিশ্বযুদ্ধের রিস্ক নিছে ইন্ডিয়া আমাদের জন্য। 7ম নৌবহর আইসা পড়ছে, আপনি বলতে পারবেন না 7ম নৌবহর আইসা পড়ছে, 11 তারিখে শুনলাম যে বঙ্গোপসাগর আইসা ঢুকে যাবে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরাগারী বলছে বিশ্বযুদ্ধ হইতে পারে কিন্তু আমি যুদ্ধ থামাবো না। যখন যুদ্ধ থামাবার প্রস্তাব আসলো, চীন সহ, আমেরিকা সহ, ইংল্যান্ড সহ, ফ্রান্স সহ, যখন তারা সব বলল যে যুদ্ধ থামাতে হবে, সিকিউরিটি কাউন্সিলে পাস হয়ে যাবে, নিরাপত্তা পরিষদে, একমাত্র সোভিয়েত ইউনিয়ন এখন যেটা রাশিয়া, তারা ভেটো দিতে 3টা ভেটো দিতে পরপর। এইটা কোনো ইতিহাস নাই। 45 সনের পর থেকে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে 3 দিনে 3টা ভেটো দিছে, এইরকম কোনো ইতিহাস নেই। আমাদের মুক্তিযুদ্ধের জন্য কিন্তু রাশিয়া 3টা ভেটো দিছে। কাজে আপনারা যখন আমার এই সত্য প্রশ্নকে নিয়ে যখন প্রশ্ন তুলেন যে যারা মুক্তিযুদ্ধ করছিল অস্ত্র লইয়া, তারা আল্লাহর কাছে মাপ চাও, তোমরা কাফের আছিলা, আল্লাহর কাছে মাপ চায় মুসলমান হও, তখন তাদেরকে কি বলা উচিত? তুমি যে এখানে বৈশা পার্লামেন্টে বৈশা আছো, বিরোধী দলের নেতা, আমি সংসদ সদস্য, জনাব তারেক রহমান সাহেব সরকারি দলের নেতা, লিডার অফ দ্য হাউস, এই হাউসটা কার? এটা বাংলাদেশের হাউস। বাংলাদেশটা কেমনে আসলো? এটার নাম তো ছিল পূর্ব পাকিস্তান। এটা তো প্রাদেশিক পরিষদ ছিল, এটা তো ছিল MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আইনসভা। এটা যে পার্লামেন্ট হলো জাতীয় সংসদ, কেমনে হাও? প্রধানমন্ত্রী যে এখানে বসে, এখন তো প্রধানমন্ত্রী বসতো না, এখন তো বসতো মুখ্যমন্ত্রী। তো প্রধানমন্ত্রী যে হইল, বাংলাদেশ তো ছিল হাইকোর্ট পূর্ব পাকিস্তানে, এটা যে সুপ্রিম কোর্ট হইল, হাও? যাও যাকে ভালোবাসে সেখানে চলে যাও। বলেছেন আপনি আপনার বক্তব্যে বলেছেন কোন শহীদ পরিবারের সন্তান বা শহীদ পরিবারের যারা সন্তান আছে বা যারা শহীদ পরিবারের লোক, তারা কখনো জামাত ইসলাম করতে পারে না। আপনার বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার, তার কথায় তিনি বলেছেন যে বিরোধী দলের মুক্তিযোদ্ধা রয়েছে, জামাত ইসলামী যা MP হিসেবে পাশ করেছেন সংসদ, তাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন। তাহলে আপনার কথাটা তো সম্পূর্ণ ঠিক কিনা, এটা আপনি কি মনে? আমি কথাটা আজকেও ঠিক, গতকালকেও ঠিক ছিল, পূর্বেও ঠিক ছিল, বর্তমানেও ঠিক, এবং ভবিষ্যৎ যতদিন থাকবো, চন্দ্র সূর্য উঠবে ততদিন ঠিক থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে। বাংলাদেশের বেলায় কোনো মুক্তিযোদ্ধা জামাত করবে, সেইটা হলো তার মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কারণ যে জামাত তিনি করছেন এখন, আর যে মুক্তিযোদ্ধা তখন তিনি ছিলেন, 16ই ডিসেম্বরের আগে জামাতের সঙ্গে উনার দেখা হইতো, মুক্তিযোদ্ধার আলবদরের সাথে দেখা হইলে এই মুক্তিযোদ্ধা কি করতেন? হয় আলবদরকে মারতেন,
অথবা আলবদর তাকে মারতো, কথাটা সত্য না মিথ্যা? তো যে লোক তোমাকে মুক্তিযুদ্ধের জন্য হত্যা করছে বা তুমি মুক্তিযুদ্ধ করছো যে লোককে হত্যা করার জন্য বা যে দেশকে স্বাধীন করার জন্য, সেই স্বাধীন দেশে তুমি সেই অপরাধীদের সঙ্গে গিয়া, যেখানে লেখা আছে জগজিৎ সিং অরোরা এবং আবদুল্লাহ খান নিয়াজির চুক্তিতে 16ই ডিসেম্বরে লেখা আছে যে আলবদর রাজা, মুসলিম লীগের বিচার, পাকিস্তানিদের বিচার তো হবেই যারা হত্যা করছে, মুসলিম লীগ, জামাত, নেজাম, তাদের সহযোগী সংগঠন, অস্ত্র সশস্ত্র, রাজাকার, আলবদর, আলসাম, তাদের বিচার হবে। সেই জামাত, আলবদর, রাজাকার, আলসামসের দলটা তুমি করতেছো মুক্তিযুদ্ধে, তুমি একটা অপরাধ করতেছো, এটা হলো সিঙ্গেল অপরাধ। আর ডাবল অপরাধ হলে তুমি বলতেছো যে আমার বাপরে বা আমার চাচাকে পাকিস্তানিরা হত্যা করছে, পাকিস্তানি দেশে তো আলবদর রাজাকাররা ছিল, তারা হত্যা করছে, তা তুমি তোমার বাপের বা চাচার হত্যাকারীর সঙ্গে তুমি রাজনীতি করতেছো, তুমি মুক্তিযোদ্ধা পরিবার হইয়া, এটা তো একটা অপরাধ। আর শহীদ পরিবার হইয়া করতেছো, এই কারণে আমি বলছি এটা ডাবল অপরাধ। এটা যদি আমার ভুল হয়, আমি গণভোট চাই এই ব্যাপারে। যদি মানুষ বলে যে না তুমি কথাটা ঠিক বলো নাই, আমি মানুষ মাপ চামু যেটা বলছে। কিন্তু আমি মনে করি 90% লোক বলবে যে মুক্তিযোদ্ধা হইয়া জামাত করতে পারে না, এটা অপরাধ। এখন দলে আপনার পদবি কি? আপনি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন দীর্ঘদিন, তো এখন আপনি দলে আপনার পদবি কি? দলে আমার পদবি, আমি ফজলুর রহমান। আপনি এমনি দলের কোনো পদে মানে নেই এই মুহূর্তে? না, আমাকে কেউ নাও করে নাই, কারণ আমার যখন ডাকে, তখন দলে যখন ডাকে, তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট হিসাবে যখন ডাকে দলের, বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে যখন মিটিং ডাকছে, তখন আমার নামের পিছনে লেখছে দলের চেয়ারম্যানের উপদেষ্টা, এই হিসাবে ডাকে। এখন তো তারেক রহমান সাহেব চেয়ারপারসন। হ্যাঁ, উনি ডাকছে আমাকে চেয়ারম্যান উপদেষ্টা হিসাবে, উনিই ডাকছে নমিনেশন দেওয়ার আগে। আমাদের যে পার্লামেন্টে আমরা দেখেছি, 90 পরবর্তী বাংলাদেশের যে পার্লামেন্টগুলো দেখেছি, এর পরবর্তীতে যে পার্লামেন্ট হলো, এবং এই পার্লামেন্টের তফাৎটা কি? 90 পরবর্তী পার্লামেন্টগুলোর সাথে 90 না, ইলেকশনটা তো হয়েছে 91 সনে। আমি 90 গণ-অভ্যুত্থান পরবর্তী বলছি, মানে 91 থেকে 91, 96, 2001, 2001, 2008। এই 4টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, এবং এটা স্বীকৃত সত্য যে এই 4টা ইলেকশন রিজনেবলি ফেয়ার হয়েছে। সবটা ফেয়ার হয়েছে আমি বলবো না। আর এরপরে শেখ হাসিনার আমলে 14 সনের ইলেকশন হইল, 18 সনের নির্বাচনটা হইল নিশিরাইতের নির্বাচন, আর 24 সনের নির্বাচনে মানুষ বলে আমিডামির নির্বাচন। এগুলা কোনো ইলেকশন না, এগুলা করেই কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ডুবছে। এইবারের যে ইলেকশনটা, এই ইলেকশনটা কিন্তু মোটামুটি ওই যে রিজনেবলি ফেয়ার ইলেকশন হয়েছে, রিজনেবলি ফেয়ার। কিন্তু এই ইলেকশনের মধ্যে যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক দাঁড়াইতো, ইলেকশন করতে চাইতো, বা ইলেকশন করতে যদি দিত নির্বাচন কমিশন, আমার মনে হয় এইখানে জিনিসটা আরও বেশি ফেয়ার হইতো। আমার এটি হলো দায়টা, আমি সবসময় এই কথাটা বলে আসছি। কিন্তু ওই জায়গাটা কিছুটা কাভার করছে বিএনপি। বিএনপি কিন্তু ইলেকশন শুরু করছিল হেলাফেলা করে, মনে করছিল এটা কি এর ইলেকশন, আচ্ছা। কিন্তু পরে যখন দেখছে যে না, এর পিছনে একটা কালো শক্তি আছে, একটা কালো ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের ভূমিকাটা হইল মহাপাপীদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, এই দেশ যারা চায় নাই তাদের হাতে এই দেশকে তুলে দেওয়া। বিএনপি শেষ পর্যন্ত যখন বুঝছে, আমার মতো অদমরে যে এক্সপেল করছিল যে কথার জন্য, সেই কথাগুলো পরে বিএনপি নিজেরা বলা শুরু করলো, এই আমরা কিন্তু শহীদ জিয়ার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে রক্ষা করব। আর ওরা কিন্তু রাজাকারা ছিল, আলবদরে কিন্তু বিএনপির সবার মুখ থেকে বেরোনো শুরু হইলো। এমন একজন ক্যান্ডিডেট নাই যে ক্যান্ডিডেট বলে নাই যে ওই জামাত যারা এরা আলবদর রাজাকার ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। এই কথার উপরে কিন্তু আজকের স্ট্যান্ড, আজকের অবস্থান, এই কথার উপরে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের যারা ঘরে বসে থাকতো অথবা বিরোধিতা করত, তারা সবাই ঘর থেকে বেরিয়ে আসলো যে আরই সর্বনাশ হয়ে যাবো, রাজাকাররা ক্ষমতা গেলে, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় গেলে, কাজেই সবাই ঝাঁপায়া পড়ো। এবং এর মধ্যে সবচেয়ে ঝাঁপায়া পড়ছে একটা কমিউনিটি, সেই কমিউনিটি হলো সনাতন ধর্মী কমিউনিটি, আমাদেরই বাঙালির একটা অংশ,
হিন্দু সম্প্রদায়ের লোকজন, তারা কেউ ঘরে বসে ছিল না, সব দানে শীষে ভোট দিছে এবং মুক্তিযোদ্ধাদের হাতে ক্ষমতা দিছে। সাংসদ রুমিন ফারহানের একটা টকশো দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন যে তিনি বলতে চাচ্ছিলেন যেরকমভাবে যে আগে অতীতে যেমন দেখা গেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি যেভাবে তারা অনেকটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অনেক সময় লোক দেখানোর জন্য কিছু বিরোধিতা হয়, কিন্তু আসলে আমরা আর মামুরা যেরকম এইখানেও দুই একটা ক্ষেত্র বিশেষ বাদে সেরকমই একটা আছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর দেশ পরিচালনা করার, সরকার চাচ্ছে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার। মানে আমি বলছি যে এখন যে বিরোধী দল তারা কি আসলে সরকারের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং করে বিরোধিতা করে, নাকি তারা আপনি মনে করেন যে আদতে জনগণের স্বার্থের জন্যই তারা সরকারের সাথে খুব শক্ত বাহাসে, জনগণের হিতে বিপরীতে না হয় এমন কোনো সিদ্ধান্তের জন্য শক্ত অবস্থান তারা নিতে চায়, মানে কোনটা? আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, হোয়াট ইজ পলিটিক্স, হোয়াট ইজ পার্লামেন্টারি পলিটিক্স, হোয়াট ইজ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ পলিটিক্স, এটার তো সবটারই একটা ডেফিনেশন আছে, এটার একটা বিহেভিয়ার আছে। এটার শত শত 600 বছরের ইতিহাস আছে। তো ইংল্যান্ডেই মেঘনা কাটার থেকে দূরে যা আছে সব, কিভাবে পার্লামেন্ট চলে, সংসদীয় গণতন্ত্র কাকে বলে, বিরোধী দলের ভূমিকা কি, সরকারি দলের ভূমিকা কি, এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে আপনি দেখবেন আমেরিকাতে যে দুইটা দল আছে, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান, তাদের ভূমিকা কি হয়, ওই যে লোয়ার হাউসে সিনেটে কি হয়। পলিটিক্যাল সায়েন্সে ক্লিয়ারলি লেখা আছে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে বিরোধী দলের ভূমিকা কি হবে, সরকারি দলের ভূমিকা কি হবে। এইটা থেকে বিচ্যুত হইলে পরে এইটাকে বলা হবে ইটস এ পার্লামেন্ট অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ, এবং মানুষ খুব এখানে সবটা জিনিস পাবে না এই পার্লামেন্টের কাছ থেকে। বিরোধী দল সঠিকভাবে সরকারি যে কর্মকাণ্ড হয় যদি ভুল করে, সঠিকভাবে সমালোচনা করতে হবে, আর আরেকটা কথা বুঝতে হবে, বক্তৃতা যদি আপনি দুই পক্ষের হাততালি পান তাহলে ইউ আর নোবডি। এটা পলিটিক্স নাকি? এটা পলিটিক্স হবেই না। পলিটিক্স মানে হলো থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। পলিটিক্স মানে হলো কন্ট্রাডিকশন। হোয়াট দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন, দেয়ার ইজ নো পলিটিক্স। আপনি বক্তৃতা করতেছেন, সরকারি দল বিরোধী দল সবাই হাততালি দিতেছে, এর অর্থ আপনি এইখানে পলিটিক্স হচ্ছে না, এখানে ভিন্ন একটা ব্যাপার হচ্ছে। পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে বিরোধী দলের ভূমিকা থাকবে, সরকারি দলের ভূমিকা থাকবে। হ্যাঁ, এই পার্লামেন্টের বাইরে আমাদের মধ্যে কাজের মিল থাকবে, বন্ধু থাকবে। এমনকি বিরোধী দল আমাদের ভালো কাজগুলো এই যে বলে ফেলে, আপনাদের ভালো কাজ আমরা সমর্থন করব, খারাপ কাজের আমরা বিরোধিতা করব। নো, দিস ইজ নট লাইক দিস, দিস ইজ নট লাইক দিস। আমি আমার মতো করে ভালো কাজ করব, আর সবটাই আপনার মতো হবে কেন? তাইলে আপনি বিরোধী দল কেন? আমার ভালো কাজটারও একটা সমালোচনা আপনার মধ্যে থাকতে হবে। এই সংসদে আমরা দেখলাম অনেকগুলো আইন পাশ হলো, তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম সরকারের আনিত অনেকগুলো অধ্যাদেশ পাশ হলো। কিছু অধ্যাদেশ পাশ হয়নি, যেগুলো আমাদের বিরোধী দলের পক্ষ থেকে খুবই আপত্তি জানানো হয়েছিল। এমনকি তারা জুলাই সনদ বাস্তবায়ন, আদেশ বাস্তবায়নের জন্য তারা বিভাগীয় শহরে সমাবেশও ডেকে ফেলে, এবং একটা সরকারের বয়স 3 মাস যেতে না যেতেই সমাবেশ, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। কেউ কেউ রাজপথে সরকারের পতনের কথা বলছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যে আইনগুলো যতগুলো পাশ করা হলো, তার মানে ইন্টারিম সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং আপনারা বিজ্ঞ পার্লামেন্টারিরা এটা আপনারা বুঝেই আইনগুলো পাশ করেছেন। এই যে আমাদের দেশে একটা স্থবিরতা, একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস যেখানে তেলের, এবং সেটা নিয়ে খুব সরকার সুন্দরভাবে সমাধানের জন্য চেষ্টা করেছে। অবভিয়াসলি তেলের রেশনিং করা, তেলের ক্রাইসিসটাকে যেভাবে মিট আপ করা, এটা আমি মনে করি একটা নতুন সরকারের পক্ষ থেকে এসে এটা দ্রুত এটাকে করাটা অবশ্যই এটা অভিবাদন, সাধুবাদ পাওয়ার জায়গা। কিন্তু পাশাপাশি যখন আমরা দেখলাম হামে এই অবুঝ শিশুরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, পিতার কাঁধে সন্তানের লাশ, এবং যে সন্তান 3-4 দিন আগেও বাবার গলা, মায়ের গলা জড়িয়ে হতো, সেই সন্তানেরকে নিয়ে যাচ্ছে। এইটার যে গাফিলতি বা এইটার যে একটা প্রসেস, দীর্ঘ সময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তার বক্তব্য, যদিও তিনি খুব সুন্দরভাবেই বলেছেন, কিন্তু তারপরও আপনার কি মনে হয় যে এই যে প্রতিদিনই আমরা দেখছি 13 জন, 14 জন, 15 জন শিশু হামের উপসর্গে মারা যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এই সরকারটা তো
12 ফেব্রুয়ারি 2026 সনে সরকার হয় নাই, এই দলের মেজরিটি হয়েছে। পরে 17 তারিখে শপথ নেওয়া হয়েছে, এরপরে সরকার শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি 2026 সনে। কত হইল 17 ফেব্রুয়ারি, 3 মাসও হয় নাই। এইখানে একটা ঘটনা কিন্তু আমার কাছেও প্রশ্নবোধক, যেটা আমার কাছে প্রশ্নবোধক হওয়া উচিত না, কারণ আমি তো সরকারের অংশ। এর আগে কিন্তু একটা সরকার ছিল, বকতেছি কিন্তু আমরা ফ্যাসিস্টদেরকে। আর এখনকার যারা ফ্যাসিস্টরা বা বিরোধী দল বকতেছে কিন্তু 3 মাসে শিশুকে, আমাদেরকে। কিন্তু 18 মাসের যে একটা সরকার ছিল, আন্ডার দ্য গাইডেন্স অফ লিডারশিপ অফ জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এই সরকারের সমস্ত ভালো কাজ যেগুলো, সেগুলোকে আমরা একদম প্রশংসা করব। কিন্তু ইউনূস সাহেবের আমলে ভালো কাজের চেয়ে খারাপ কাজ অনেক বেশি হয়েছে, সর্বনাশ অনেক বেশি হয়েছে। হামের কথা বলেন আর যত কথাই বলেন, তাকে একদম ইনডেমনিটি দিয়ে দিলাম, ইউনূস সাহেব এবং তার লোকজনকে, যারা চুরি চামারি করছে, যাদের প্রাইভেট সেক্রেটারিরা 3 মাসে 300 কোটি টাকা করছে, তাদের ব্যাপারে আমরা একটা কথা জিজ্ঞাসা করলাম না। যারা কবর থেকে মানুষকে তুইলা শুধু ধর্মের একটা লাইন বিশ্বাস করার কারণে, আহলে সুন্নাতুল জামাত অথবা সুফিবাদ বিশ্বাস, মাজারপন্থী রাজনীতি, মাজারপন্থী ধর্ম করার কারণে তার লাশটাকে তুলে, মুসলমানের লাশটাকে পুড়িয়ে ফেললেন, অন্যদেরকে কুপায়ে মারলেন। ইউনূস সাহেবের আমলে সব কিছু আপনি হইতে দিলেন। ইউনূস সাহেবের আমলে এই যে আমার বীর শ্রেষ্ঠ, আমি অন্যদের কথা বাদ হয়ে দিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা ভাঙ্গা ফেলুক, কিন্তু বীর শ্রেষ্ঠ 7 জনের ছবি যে পাড়ায়া ভাঙলো, এত কিছু করলো, এত স্কাল্পচার, এত স্মৃতিস্তম্ভ, মুক্তি সব ভাঙলো, একটা প্রশ্ন আমরা করলাম না। এবং ইউনূস সাহেব এটা মবের মাধ্যমে করলো, চায়ে চায়ে দেখলো, কি না করলো মব এই দেশে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমি বারবার বলছি যে এই দেশে একটা গান হইতে দেয় না ইউনূস সাহেবের আমলে। শিল্পকলার পাশে আমি থাকি, একটা লালন গীতি, একটা বাউল গান হইতে দেয় নাই, একটা যাত্রা গান হইতে দেয় নাই, একটা কবিতা পাঠের আসর করতে দেয় নাই, পয়লা বৈশাখ করতে দেয় নাই, 16ই ডিসেম্বর করে নাই। লোক দেখানোর জন্য 26শে মার্চে গেছে, গিয়ে ওইটাকে আরো অপমান করা হয়েছে। সারা দেশে কোথাও কেউ 16ই ডিসেম্বর করে নাই, আমি করছি 24-এর 16 এবং 25-এর 16 ডিসেম্বর, আর কেউ করে নাই। তো এই যে এই সব কিছুকে আজকে যদি আমরা ইউনূস সাহেবকে কিছু জিজ্ঞাসা করতে না পারি, তাহলে হামের যে আজকের প্রশ্নটা করলেন, এই হামে যে শিশুরা মরতেছে 17 জন 15 জন, আমি তো দেখি এটা একটা করোনার মতো হয়েছে, এর চেয়েও বেশি। আমি মরে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি 78 বছর এই পৃথিবীতে পাচ্ছে। কিন্তু যে শিশুটা রাতের বেলা আমার পাশে ঘুমায়, গলা ধরে ঘুমাইতো আর বাবু আব্বু আব্বু ডাকতো, সেই শিশুটা যখন মরে যাচ্ছে, যার বংশেও বাড়বে না, ধ্বংস হয়ে যাবে, এটাকে বলে যার বংশে বাইন নাই নাতি মরে আগে। শিশু যখন মরে যায় তখন আমার মনে হয় দেশ মরে গেছে। কারণ এই শিশু থেকে 10টা ফজলুর রহমানের মতো লোক হইতে পারতো, আপনার মতো লোক হইতে পারত। আমরা এটা পারতেছি না, এটার জন্য দায়ী যে সরকার, সেই সরকারকে আমরা জিজ্ঞাসা করতেছি না। ঐক্যমত কমিশনের যেখানে আলোচনা ছিল 70 অনুচ্ছেদে, একমাত্র হচ্ছে কয়েকটা ধারা বাদে সব জায়গায় সংসদ সদস্যরা তাদের স্বাধীন মতামত দিতে পারবেন। সেই জায়গায় এই যে যতগুলো আইনকে আপনি বললেন, সেই জায়গায় তো কোনো সাংসদ এগুলো নিয়ে কথা বা কোনো আপত্তি তুলে নেই বা এগুলোতে, কারণ না, এটা একটা কমিটি হয়ে গেছে যে 133টা অর্ডিন্যান্স যে হয়েছিল, এটার ব্যাপারে আমরা একটা কমিটি করলাম সর্বদলীয়, সরকারি দল বিরোধী দল মিলে তাদের ঐক্যমতে তারা ঐক্যমত হয়ে এটা নিয়ে প্লেস করছে। কাজে এইটা কে না করবে? আমি না করছি 2টা, যেমন পুলিশ হত্যার ইনডেমনিটি যেটা দিছে, আমি বলছি যে 5ই আগস্টের আগে পুলিশের ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত হবে, কিন্তু 5ই আগস্টের পর তো পুলিশ নির্দোষ, সে তো যুদ্ধ করে নাই। আমাদের মাননীয় স্পিকারকে বলছি, মাননীয় স্পিকার, আপনি বীর বিক্রম, আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার, শত শত রাজাকার 16ই ডিসেম্বর পরে আমাদেরকে সারেন্ডার করছে, আমি তো মারি নাই, কাউকে জেলখানায় পাঠিয়ে দিছি। কিন্তু 5ই আগস্টের পরে যারা পুলিশকে মারছে, থানা পোড়াইছে, শত শত অস্ত্র লুট করছে, এইটারও বিচার হবে না? এইটার ইনডেমনিটি দিয়ে দিবেন? এইটা কিন্তু কোনো আইনে পৃথিবীতে সমর্থন করে না। এমনকি 5ই আগস্টের আগে যে পুলিশ মারতে গিয়ে মরছে অথবা মেরে ফেলছে,
তাদেরও সন্তান সন্ততি আছে, তারাও এতিম হয়েছে, এতিমেরও কান্না আছে, তাদের মা বাবারও হাহাকার আছে পুলিশের। তাদেরকে অন্তত বলেন, তোমার সন্তান চলে গেছে আমাদের রাষ্ট্রের চাকরি করতে গিয়া, আমরা তোমাদেরকে দেখব, এই কথাটা অন্তত বলে আসেন শরীকে। আমি মনে করি এটা। আরেকটা বলছি যে কোনো কারণেই যুদ্ধাপরাধী গোলাম আজম, নিজামী, মুজাহিদ ইত্যাদি ইত্যাদি তাদের ব্যাপারে এইখানে শোক প্রস্তাব নেওয়া ঠিক হয়েছে কিনা, এটাই আজ না হোক কাল অথবা ইতিহাসে এই সংসদের কার্যক্রম নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। এই শোক প্রস্তাবের আওতায় আসতে পারে না। আমি বলছি আমাদের ইন্টারিম সরকার বিদায় নেওয়ার আগে ঠিক কি কারণে আমরা এখনো জানি না, মাত্র 3 দিন আগে তারা আমেরিকার সাথে একটি বাণিজ্য চুক্তি করেছেন, যে চুক্তিটি অপ্রকাশিত ছিল, কিন্তু আশঙ্কা করা হচ্ছিল যে খুবই একপেশে চুক্তি হয়েছে। এবং এতদিন পরে আমরা যে চুক্তিটি দেখলাম, খুবই দুঃখজনকভাবে হলো যে শতবার আমরা সেই চুক্তিতে আমরা বাধ্য ওদের অনেক কিছু শুনতে, তারা শুধু 6 বার আমাদেরটার সাথে বাধ্য। এবং আমরা জানি না ঠিক যিনি সেই সময় যেই চুক্তিতে ছিলেন এবং আমেরিকার সাথে যেই বাণিজ্য চুক্তি করার বিষয়ে আমরা দেখেছি অনেকবার তার মুভমেন্ট, তিনি এখন আপনাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সেই সময় ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান। এবং আমেরিকার এই চুক্তিটা নিয়ে এখন অনেক প্রশ্ন উঠেছে। আপনার কাছে সংক্ষেপে শুধু জানতে চাই যে এই চুক্তিটা কি বর্তমান সরকার, আমরা কি এটা মেনেই চলবে, নাকি আপনার কাছে কি মনে হয় যে এই চুক্তি আসলে কিছুদিন পরে এটা টিকবে না? এর সাথে একটা ছোট্ট প্রশ্ন রেখে আমি অন্য প্রসঙ্গে যাব, একসাথে ছোট করে যদি উত্তর দেন। একটা আলোচনা আছে যে রাষ্ট্রপতি পরিবর্তন হবে, এটা এই সম্পর্কে আপনার কি মনে হয় বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? 5ই আগস্টের পরে বেশি কেউ বলে নাই। এই যে আমি বলছি আমার দ্বীপ দিয়ে দেওয়া হচ্ছে, আমার সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম দিয়ে দেওয়া হচ্ছে, এটা অকল্পনীয়। এত বলাই বলছি আমি। একদিন যেমন ব্রিটিশ বেনিয়ারা এসেছিল, বাণিজ্যের নামে আমার দেশ দখল করে 100-200 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল। আমি বলতাম ইউনূস সাহেব সেই কাজটা করেই যাবে এখানে, কারণ এটা কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের কোনো চুক্তি হয়েছে নাকি? এটা চুক্তিটা হয়েছে আমেরিকান ভার্সেস আমেরিকান। আমার যে সরকারটা চালাইছে 18 মাস, এরা তো আমেরিকার চাকর। যারা আসছে এখানে 18 জন মানুষ ছিল আমেরিকান নাগরিক, এরাই দেশ চালাইছে এবং জনাব ইউনূস সাহেবও তাই। কাজে আমি মনে করি এটা আমেরিকান চাকরেরা অথবা আমেরিকান বসংবদেরা আমেরিকাকে এটা লাভ করে দিছে। এদের কঠিন বিচার হওয়া উচিত, কঠিন। এবং যদি মেরুদণ্ড সোজা থেকে তাকে যদি কেউ কোনোদিন করতে পারে, এই আমাদের সরকারও যদি, আমার মনে হয় এটা সংশোধন করা দরকার অবশ্যই। এই চুক্তি রেখে একটা দেশ স্বাধীনভাবে চলতে পারবে না, এটা সংশোধন করা দরকার, এটা আমি মনে করি। কিন্তু এটার জন্য তাদেরকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং তাদেরকে এই ব্যাপারে বিচারের সম্মুখীন করা উচিত এই চুক্তির জন্য। এখন কোথায় এরা? এই যে আসছিল আমেরিকান থেকে টিকিট লইয়া এরা কোথায়? ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিটও হয়েছে সম্ভবত। উচ্চ আদালতে রিট করে কিছু হবে না। আমি একটু রাষ্ট্রপতি বিষয়ে জিজ্ঞেস করতে চাই, এরপর আমি একটু কিশোরগঞ্জ বিষয়ে জানতে চাই। রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত, আওয়ামী লীগ সরকারের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত। তারপরে 18 মাস উনি যতই বলুক এই রাষ্ট্রপতি এই সেই, তারা তাকে মেনেই কিন্তু দেশ পরিচালনা, তাদের কাছ থেকে শপথ নিচ্ছে। এরা লজ্জাহীন বইলা এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এত কথা বলে, লজ্জাহীন এরা। এদেরকে তো সেভ করছে বা এদেরকে তো শপথ হচ্ছে রাষ্ট্রপতি, তা না হলে এদেরকে বিপ্লবী, এরা কি বিপ্লবী সরকার করবে? চোরের দল। তো মানুষকে ভুল বুঝাইছে। কাজে আমি আজকে মনে করি রাষ্ট্রপতি ব্যক্তি না, আমার রাষ্ট্রপতি হলো একটা প্রতিষ্ঠান। কিন্তু বিএনপি যদি মনে করে যে ঠিক আছে আমরা আমাদের মতো করে রাষ্ট্রপতি করতে পারে, এটার কারণ সেই মেজরিটি বিএনপির আছে। এবং বিএনপি যদি চায় যে রাষ্ট্রপতি না থাকুক, উনি সসম্মানে চলে যাওয়া উচিত, এটা আমি মনে করি। কিশোরগঞ্জে যেই প্রতিকূল আবহাওয়ার কারণে কিশোরগঞ্জের আমাদের হাওরের অঞ্চলের মানুষরা তাদের বিঘার পর বিঘা জমি চাষ করেছিল, সেটা পানির নিচে চলে গেছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনি সহ আপনার কিশোরগঞ্জের ওই সংসদ নেতার দৃষ্টিতে এনেছেন এবং সরকার
হাওরের কৃষকদেরকে তারা প্রণোদনা বা সাহায্য করার বিষয় ইতিমধ্যে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন আসলে কি অবস্থা আছে? আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যা বলেছিলেন তা করেছেন, এবং গত 3 মাসে যা তিনি 3 মাস হয় নাই তো এই সময়ের মধ্যে যা করেছেন, আমি বলেছি যে আমি বিশ্বাস করি বাংলার পূর্বাকাশে নতুন করে সূর্য উঠতে পারে। আর আমার এলাকার ব্যাপারে উনি কথা দিয়েছেন 3 মাস হাওর অঞ্চলের মানুষকে যে থানা, খালি আমার কিশোরগঞ্জ না, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের 2-3টা থানা, ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, নাসিরনগর, এই সবগুলো উপজেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি বলে 3 মাস চেষ্টা করবেন উনি যাতে মানুষ উপবাসে না থাকে, তাদেরকে খাবার দেওয়ার জন্য। আরও অনেকগুলো, এবং কৃষিমন্ত্রী গেছে কিশোরগঞ্জ, রিলিফ মিনিস্টার গেছেন সুনামগঞ্জ, সচিবরা গেছেন ইটনা মিটামন অষ্টগ্রাম বা নেত্রকোনা। এইরকম অতি দ্রুততার সঙ্গে জিনিসটাকে কাভার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা তো প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার। বৃষ্টি পড়ে আগাম বন্যার পানি আসলে আপনি বাদ দিয়ে কিছুদিন ঠেকাইতে পারেন, কিন্তু আকাশ থেকে বৃষ্টি পড়লে সেই বৃষ্টিতে যদি জমি ডুবে, এটা তো আপনি ফিরাইতে পারেন না। এটা হয়ে গেছে, এটা আমাদের দুর্ভাগ্য। এবং সেই কারণে আমি দাবি করছি হাওর অঞ্চলের জন্য সুনামগঞ্জের 11টা উপজেলা, নেত্রকোনার 4-5টা, কিশোরগঞ্জের 6টা, হবিগঞ্জের 3টা এবং ব্রাহ্মণবাড়িয়ার 3টা, এই উপজেলাগুলো নিয়ে একটা হাওর মন্ত্রণালয় করা দরকার। স্পেশাল, যেমন পাহাড়ি মন্ত্রণালয় আছে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, জি জি জি, এইটা পাহাড়, একটা হাওর মন্ত্রণালয় করা দরকার। আরেকটা হইল, এই দেশের সমস্ত কৃষি বিজ্ঞানীদের কাছে আমার অনুরোধ এবং সরকারের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, এই যে বোরো ধান যেটা হয় এই সময়ে, এটা বৈশাখের আগে যাতে শেষ হয়ে যায় কাটা। কারণ বৈশাখ মাসটা এমন, বিদ্যুৎ চমকাবে, বৃষ্টি হবে, ঝড় তুফান হবে, শিলাবৃষ্টি হবে, এটা আপনি ইচ্ছা করলে এটা তো বন্ধ করে রাখতে পারবেন না। কাজে 20 দিন আগে হইতে পারে। এখন ধানটা যে ডিউরেশনে হয়, যে সময় হয়, তার ঠিক 20 দিন আগে যদি ধানটা আমরা তুলতে পারি, তাহলে এইসব কিছুতেই পাবে না। কাজে দ্রুত ধান ফলানোর জন্য একটা এক্সপেরিমেন্ট হওয়া দরকার। এই দেশে ইরি বিরি কত কিছু হয়েছে, যেখানে 30 মণ ধান হইতো এখন 130 মণ হয়। কাজে এটা সম্ভব। আমাদের দেশে কৃষিবিদরা কিন্তু, কৃষি বিজ্ঞানীরা কিন্তু এই দেশটাকে চেঞ্জ করে দিচ্ছে। যে নদীগুলো বরট হয়ে যাচ্ছে, গেছে, এগুলো খনন করা দরকার। যদি এটা খুব কঠিন ব্যাপার, আয়ের ব্যাপার, এবং উইথ প্ল্যান এটা করা দরকার। 2008 সাল থেকে টানা 24 সালের যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়, সেই সময় আমরা দেখেছি রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, কিন্তু কিশোরগঞ্জের থেকে রাষ্ট্রপতি, কিশোরগঞ্জ থেকে স্পিকার, কিশোরগঞ্জ থেকে সরকারি দলের সাধারণ সেক্রেটারি এবং স্থানীয় সরকার মন্ত্রী এবং সরকারের বড় বড় আমলা পর্যায়ে আমরা লোকজনকে দেখেছি। বলা হতো কিশোরগঞ্জ দেশ, গোপালগঞ্জ আর কিশোরগঞ্জ দেশ শাসন করছে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে আমরা অনেক রাস্তাঘাট উন্নয়ন, বাঁধ দেওয়ার কথা শুনেছি। আসলে এগুলা কি উন্নয়নটা কি আসলে হিতে বিপরীত হয়েছে, নাকি আসলে শুধুই কথার কথা ছিল, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এরকম কিছু? এখানে একটা প্রজেক্ট যে করছেন সাবেক রাষ্ট্রপতি, 30 কিলোমিটার একটা রাস্তা অষ্টগ্রাম থেকে ইটনা পর্যন্ত, যে রাস্তাটা অল সিজন রোড যেটাকে বলা হয়, তো দেখলে চোখ জোড়ায়। এটাও ঠিক যে ইটনা থেকে অষ্টগ্রাম আগে বর্ষাকালে যাইতে পরে 3 ঘন্টা লাগতো, এখন আপনি 30 মিনিটে চলে যাবেন। বড় রাস্তা, গাড়ি ওখানে কিন্তু বাস চলে না, ওখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। এটা দেখার জন্য, তো দেখার জন্য যিনি করছেন সুন্দরই হয়েছে, কিন্তু এটা প্ল্যান হয় নাই, সায়েন্টিফিক্যালি হয় নাই। সায়েন্টিফিক্যালি হয় নাই মানে, যে পানিটা উত্তর দিক থেকে পানিটা তো উত্তর দিক থেকে নামে, পূর্ব দিক থেকে নামে, সুরমা, কুশিয়ারা, কালনি, এই দিক থেকে পানিটা নামে। তো এই পানিটাকে দ্রুত পাস করার জন্য যতটুকু কালভার্ট হওয়া দরকার ছিল, এর 1% কালভার্টও রাখেন নাই। আমার ধারণা রাস্তাটা থাকুক, কিন্তু যদি রাস্তাটা রাখতে হয় এখানে নতুন করে করা উচিত, এবং সরকার বোধহয় এই সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি। এই বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আপনি? এই তো আমার পরিকল্পনা এটাই যে এখানে খুব ব্যাপকভাবে এখানে নিচে দিয়ে কালভার্ট করতে হবে, যাতে পানিটা পূর্ব দিকের পানিটা পাস হইতে পারে বা উত্তর দিকের পানিটা যাতে পাস হইতে পারে। তা না হলে পানিটা পাস হইতে এখানে দেরি হয়। দেরি হওয়ার অর্থটা হইল সুনামগঞ্জ বা
হবিগঞ্জ বা সিলেটের যে ওখানে বন্যা হইলে পরে বা পানি আসলে পরে ওই পানিটা থমকে যায়, যে পানিটা 2 দিনে পাস হওয়ার কথা, এই পানিটা দেখা যায় 7 দিন আটকে আছে। ফলে সেখানে একটা দুর্ভোগ তৈরি হয়, সেখানে একটা দুর্ভোগ পানি তৈরি উঠছে হয়। পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি ছবি আলোচনায় চলে আসে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সাহেবের খুবই অসুস্থ অবস্থায় ছবি, যেখানে বলা হচ্ছে তিনি মানে এখন আর সেন্সে নেই, তার সেই অবস্থা, তার বার্ধক্যজনিত রোগ এবং নানা রোগে আক্রান্ত। তার বিরুদ্ধে সমস্ত অনেকগুলো মামলা আছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নতুন জারি হয়েছে এবং ই করছে। এবং এটা অনেকেই একটা আলোচনায় এনেছেন যে এইরকম একটা মানুষকে ঠিক এই সময় এটা কেন, বা এটা কি আপনার কি মনে হয় যে এগুলোর আসলে শেষ হবে কিভাবে? এইটা কি খুব ইতিবাচক দিক হবে, নাকি এগুলো আসলে মানুষের জনমনে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করেন? 14 সনের পর থেকে জনাব তোফায়েল আহমদ 24 সন পর্যন্ত সরকারের কোনো কিছুই ছিল না, শুধু একজন এমপি ছাড়া, তাও গুরুত্বপূর্ণ কোনো এমপি ছিলেন না। কারণ শেখ হাসিনা তাকে কোনো গুরুত্ব দেয় নাই, সিনিয়রদেরকে কোনো গুরুত্ব দেয় নাই, ইমন আহমেদ হুসেন আমু কাউকে না, ইবেন মোহাম্মদ নাসিম কাউকে কোনো গুরুত্ব দেয় নাই। তোফায়েল আহমদের মতো লোক এখন তো মৃত্যু সজ্জায় বললেও কম বলা হবে, সে তো মৃত, কিছুই বুঝে না। সে স্ত্রী মরতেছে, সে হাসতেছে। তো এই মানুষটার নামে ওয়ারেন্ট হবে? এটা একটা দেশ, কেন হবে? আর ওয়ারেন্ট হলে তাকে ধরতে হবে কেন? আমি খুব ক্লিয়ারলি বলি, হইতে পারে আমার নামে অনেক কিছু। রাশেদ খান মেনন এতদিন জেল খাটবে কেন? তাকে কেন জামিন দেওয়া হবে না? কি অপরাধ রাশেদ খান মেননের? 85 বছর বয়সের একজন লোক, যে ওই যে যার নামে ছাত্র সংগঠন ছিল মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, সেই সিন্স 1962 যারা দেশের জন্য সব কিছু উজাড় করে দিয়ে গেছে, তাদের কি এতদিন 87-85 বছর বয়সে জেল কাটতে হবে কেন? মুক্তিযোদ্ধা রাশেদ খান মেননকে, যারা মুক্তিযুদ্ধকে দেশ যারা বানাইছে, কি অপরাধ? রাশেদ খান মেননদের মতো কত ভালো লোক রাজনীতিতে আছে বাইরে, কয়জন আছে? আমির হোসেন আমুর বয়স 89 বছর, সে একজন মুক্তিযুদ্ধের সংগঠন এবং মুজিব বাহিনীর 4 লিডার বলে, আসলে তো পিছনে আরো 2 জন লিডার ছিল, একজন হলো কাজী আরিফ আহমদ, আরেকজন হলো আমির হোসেন আমু। সেই আমির হোসেন আমু 95 বছর বয়সে মৃত্যুসজ্জায় তাকে জেল কাটতে হবে, তাদেরকে জামিন দিলে কি হয়? অপরাধ হইলে ফাঁসি দিয়ে দাও। এবং আমি মনে করি এই পৃথিবীতে কোথাও কোনো সময় ইংল্যান্ড থেকে ধরিয়া, আমেরিকার থেকে ধরে, আমেরিকান মুক্তিযুদ্ধে যারা করছে, কিউবার যুদ্ধে যারা, মুক্তিযুদ্ধে যারা বাতিস্তার হাত থেকে দেশকে স্বাধীন করছে বিপ্লব করিয়া, এমনকি ভারতে যারা আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছে কালাপানিতে, সেই দেশগুলোতে কোথাও মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে জেলখানায় রাখা হয় নাই। যদি সে জেলখানায় থাকার উপস্থিত তাহলে শেষ বিচারে গিয়া যদি সুপ্রিম কোর্টে গিয়া প্রমাণিত হয়েছে ইয়েস হি কমিটেড দ্য ক্রাইম অ্যান্ড হি শুড বি পানিশ, তাইলে তাকে জেলে নিছে এবং সেই জেলে নেওয়া অন্যভাবে নিছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা জেলে আছে, সে যে দলেরই হোক, তাদেরকে জামিন দাও। জামিন তাদেরকে তা পাওনা, তাদের মুক্তিযোদ্ধাদের পাওনা। আমি এটা খুব ক্লিয়ারলি বলবো। তা না হইলে জিনিসটা কিন্তু দেখেন পশ্চিম থেকে কিন্তু একটা বাতাস আসতেছে। আপনি বাতাস সম্পর্কে কি বুঝাতে চেয়েছেন? মমতা ব্যানার্জি তো 15 বছর একদম অপ্রতিহতভাবে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় ছিলেন। তার একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল, ছিল না? এখন যারা আসতেছে তারা কিন্তু কেন্দ্রের প্রতিনিধি। মমতার কিন্তু কোনো কেন্দ্র ছিল না, ইন্ডিভিজুয়াল। দুর্বলতাটা তার এইখানেই। এখন দেখেন কালকে থেকেই আর্মি নামতে হয়েছে রাস্তায়, খুনাখুনি, 3 জন খুন হয়ে গেছে, আজও উত্তাল। এই যে অবস্থা চলছে, এটা তো গ্লোবাল পলিটিক্স। পশ্চিমবাংলা যেটা হয়েছে আমার এখানে এফেক্ট পড়বে না এখানে, আমি বলছি সেইটা। খুব সাবধান, খুব কন্ট্রাডিকশন করে পলিটিক্স কিন্তু করা যাবে না। আজকে আমি আপনাকে বলি, শেখ হাসিনা সহ যারা করছে, আমি যে কত বকাবকি, অমানুষ, পশু এদেরকে বলছি যে এদেরকে কি পানিশমেন্ট ফেসিসদের হওয়া উচিত। আজকে যদিও বলতেছি মুক্তিযোদ্ধাদেরকে ছেড়ে দেন, জামিন দেন অন্তত। সেই 15 বছর যারা এই অত্যাচার করছে, আনিসুল হককে বারবার বলছে, এই আনিসুল হক, তুমি কিন্তু সিরাজুল হকের ছেলে, তোমার সিরাজুল হক বাবা কিন্তু এই দেশের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বন্ধু ছিল, সাবধান আনিসুল হক, তুমি কিন্তু পলিটিক্স করো নাই।
এই উবায়দুল কাদের, আমি কিন্তু বারবার বলছি আমার কথাগুলো ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। এখন দেখেন আনিসুল হকের জন্য কে কান্দে এখন তো ন্যাংটা অবস্থায় ধরা পড়তো সদরঘাটে বৈশা। যারাই কঠিন কঠিন কথা বলতো, মনে করতো এই পৃথিবীতে আমার দিন আর যাবে না, সূর্য আর ডুববে না, তারা জানতো না সূর্য কিন্তু ডুববে। আবার যারা সূর্য ডুবার পরে ক্ষমতায় আসবে তাদেরও মনে করা উচিত যে সূর্য কিন্তু আবার পূর্ব দিকে উঠবে। আমি কিন্তু আপনাকে বলি, আমার বয়স 78 বছর। এই সরকার যদি 5 বছর থাকে তাহলে কত হবে বয়স? 83 পরে আমি আর পলিটিক্স করব না, আল্লাহ বিল্লাহ করবো, দয়া করি করবো। আমি ওই সময় আর জেল খাটতে চাই না। কেন জেল খাটবো আমি? আমার নাতি নাতন তো, আমার নাতির ছেলে পেলে থাকবে, আমি তাদেরকে বাড়িতে রেখে আমি গিয়ে জেলে থাকবো? আমি এই কালচার, পলিটিক্যাল কালচার বাংলাদেশে চাই না। শেখ হাসিনা নিশ্চিতভাবে অনেক অন্যায় করছে, দেশ নেত্রীকে দেয় নাই বিদেশে যেতে, যুদ্ধ করতে, অনেক ঘটনা আমি বলতে পারি। বললে পরে মানুষে আবার অনেক রকম বলবে, তুমি অমানুষ এই কারণে আমি মানুষ হব না, তুমি অপরাধী এই কারণে আমি নিরপরাধের পথে যাব না। প্রবাদী আছে, তুমি অধম বলে আমি উত্তম হইব না। এই কথাটা আমি বলি না, তাও আমি বললাম আপনার মতো করে যে তুমি অধম এই কারণে আমি উত্তম হব না। তবে আমি দেখতেছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আমার মনে হতো যে চিন্তার দিক থেকে বোধহয় এই জিনিসটা আসবে। বাংলাদেশের সীমান্তবর্তী দুটি রাষ্ট্রে, আমি এই প্রশ্নটা করতাম, আপনি নিজেই তুললেন, আসাম এবং কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, দুই জায়গাতেই ধর্মীয় রাজনীতির যে উত্থান, হিন্দুত্ববাদের যে উত্থান হলো, আগে ছিল শুধু আসামে, এবার পশ্চিমবঙ্গ হয়ে গেল। এখন সেইটার আসলে ফল আমাদের জন্য কীরকম, আমাদের এখানে কোনো বার্তা দিচ্ছে কিনা, আমাদের এই মানুষের মধ্যে ধর্মীয় চেতনাতেই মানুষ উদ্বুদ্ধ হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি যা করবেন এটা যদি আমি করি আপনি বলবেন আমি খারাপ করতেছি, এটা তো হবে না। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড করলেন আপনি। আপনি দেশে স্লোগান দিবেন, এইখানে সারা দিন যে ধর্মের নামে আপনি রাজনীতি করবেন, শরিয়া আইন করবেন, সব ফালায় দিবেন, কোরআনের সংবিধান করবেন, হ্যাঁ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এটা করবেন। ঠিক আছে, করতেছেন, আপনার খুব ভালো লাগতেছে, আপনাকে সালাম। তো ওখানে যদি আরেকজন হিন্দু যদি স্লোগান দেয় মহাভারত মহাভারত, রাম রাম, হয়তো শ্রীরাম স্লোগান দেয়, আপনি তাকে খারাপ বলবেন কেন? আপনি এখানে মুসলমানের রাজত্ব করবেন, তারা হিন্দুদের রাজত্ব তো করবে, তারা উৎসাহী হবে না? আপনি এখানে তাদের একজন হিন্দু ধর্ম করে বলে তাকে গাছে টাঙ্গায় প্রথমে পিটাইছেন, তারপরে আগুন দিয়ে পুড়াই দিয়েছেন, এই যে বালুকাতে। ওরা দেখে না এটা? শুধু তার অপরাধ সে হিন্দু করছেন, তাইলে তো ওরা উৎসাহী হবে না। তো মুসলমানের একটা আমি ধরে লই, এখানে দেখি যে এখানে মেদিনীপুরে কোনো মুসলমান পাওয়া যায় কিনা, আমি একটু তারে গাছে বান্ধিয়া তারপরে একটু মারি। আপনি যখন দিবেন দিল্লি না ঢাকা, ও তো দিবে ঢাকা না কলকাতা, কলকাতা কলকাতা, বা ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি। একটা তো আরেকটাকে উৎসাহিত করে। এই কারণেই কিন্তু আমি সবসময় বলি, রাজনীতিতে কিন্তু ধর্মের যে ব্যবহার, ধর্মের যে ব্যবসা, এই ব্যবসার ব্যাপারে আমি সবসময় একটা কথা বলি। ভারতের বিখ্যাত গায়ক মোহাম্মদ রফি একটা গান গাইছে, আমি কালকেও কথাটা বলছি, আজকেও বইলা শেষ করতে চাই। হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কে औलाद है ইনসান বনেগা। আমি হিন্দু মুসলমান আছে, আমার ধর্মে ঠিক আছে, কিন্তু যখন রাজনীতি যাব আমি মানুষের ছেলে, মানুষ হিসাবে রাজনীতি করব, সব মানুষের জন্য। ফজলুর রহমান, এরই সাথে শেষ করছি আমাদের বলানো বলা অনুষ্ঠান। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এতক্ষণ কথা বলেছি, আমার ভুল ত্রুটি হইলে আপনারা মাফ করবেন। আর যারা দীর্ঘদিন যাবত আমার কথা শুনছেন তাদেরকে আমি সালাম জানাইলাম, এবং আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ তুমি এই দেশের মানুষকে সুখে শান্তিতে রাখো। অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এরই সাথে আমরা শেষ করছি আজকের বলানো বলা অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।